আসসালামু আলাইকুম। স্কলারশিপ বাংলা রাশিয়া হতে স্কলারশিপ বাংলা আজকে এসেছে নতুন একটা ভিডিও নিয়ে। আর সেই নতুন ভিডিও নতুন স্কলারশিপ নিয়ে, চমকে দেওয়ার মতন স্কলারশিপ। আর এই স্কলারশিপ কেউ দিবে না, এটা দিবে আপনার দেশ, আমার দেশ, আমাদের বাংলাদেশ প্রধানমন্ত্রী ফেলোশিপ 2019 এটা সার্কুলার হয়েছে। আর এই বৃত্তিটা দিয়ে হবে মূলত মাস্টার্স এবং পিএইচডি কোর্সের জন্য। সুতরাং যারা মাস্টার্স এবং পিএইচডি করতে চান বাইরের দেশে, তারা অবশ্যই এই স্কলারশিপটা নিতে পারেন এবং এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারেন। মাস্টার্সের জন্য সর্বোচ্চ 50 লক্ষ টাকা পর্যন্ত আপনাকে দেওয়া হবে এবং পিএইচডির জন্য সর্বোচ্চ 2 কোটি টাকা পর্যন্ত আপনাকে দেওয়া হবে বিদেশে পড়াশোনা করার জন্য। আমরা যারা বিদেশি সরকারি স্কলারশিপ নিয়ে পড়াশোনা করি, তাদের ভিতরে একটু সংকোচ থাকে যে সবাই টাকা দিয়ে পড়তেছে, আমরা এই দেশের সরকারি টাকায় পড়তেছি। এটা মনের ভিতরে একটু অন্যরকম ফিল হয়, কিন্তু যখন আপনি আপনার নিজের দেশের টাকায় পড়াশোনা করবেন বিদেশের বিশ্ববিদ্যালয়তে, তখন এটা হবে আপনার জন্য সব থেকে গর্ব করার মতো বিষয়। তো যাই হোক, আমি এই বৃত্তি ব্যাপারে আমি এখন আলোচনা করব। এর আগে আমি এই বৃত্তি নিয়ে আলোচনা করার জন্য অনেক চেষ্টা করেছি, কিন্তু দেখা যাচ্ছে যে ততবারই বৃত্তি আমি কাজটা করতে পারিনি, কারণ যতবারই আমি ভিডিও তৈরি করতে গেছি ততবারই আমার ক্ষুধা লেগেছে। তো আজকে রান্না করে খাওয়া দাওয়া করার পরে আমি প্ল্যানিং করলাম ভিডিওটা তৈরি করা যায়। তো চলুন শুরু করা যাক। বাংলাদেশ প্রধানমন্ত্রী ফেলোশিপ 2019 এই বৃত্তিটা দিবে বাংলাদেশ সরকার সমস্ত খরচ বহন করবে। আপনি যেই দেশে পড়াশোনা করতে চান, যে দেশের বিশ্ববিদ্যালয়তে, সেটার সমস্ত খরচ বাংলাদেশ সরকার বহন করবে। মাস্টার্সের জন্য সর্বোচ্চ 50 লক্ষ, পিএইচডির জন্য সর্বোচ্চ 2 কোটি টাকা পর্যন্ত আপনাকে বৃত্তি দেওয়া হবে। তো প্রথমে আপনাকে কি করতে হতে পারে? প্রথমত আপনাকে করতে হবে আনকন্ডিশনাল লেটার ম্যানেজ করতে হবে। আপনি যেই দেশের যেই বিশ্ববিদ্যালয়তে পড়াশোনা করতে চান, সেটার জন্য আপনাকে আবেদন করতে হবে সেই দেশের বিশ্ববিদ্যালয়তে। সেই দেশের বিশ্ববিদ্যালয়তে আবেদন করার পরে তারা একটা আনকন্ডিশনাল লেটার দিয়ে থাকে। আনকন্ডিশনাল লেটার যখন আপনি পেয়ে যাবেন, তখন সেটার জন্য আপনাকে কোনো রকম টাকা পে করা লাগবে না। এমনিতে আবেদন করার জন্য করলে আপনি আনকন্ডিশনাল লেটার পেয়ে যাবেন বিশ্ববিদ্যালয় হতে। আনকন্ডিশনাল লেটার পাওয়ার পর আপনাকে কি করতে হবে? পাওয়ার পরে প্রথমত আপনাদের যে কাজটা করতে হবে, যে সেই আনকন্ডিশনাল লেটারে যেন উল্লেখ থাকে যে আপনি 1 জুলাই 2019 থেকে 31 ডিসেম্বর 2019-এর ভিতরে আপনি ভর্তি হতে পারবেন, ভর্তি হওয়ার সময় এই পর্যন্ত। এটা যদি না থাকে তাহলে কিন্তু আপনি এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন না বাংলাদেশ প্রধানমন্ত্রী ফেলোশিপ 2019-এর জন্য। তো যখন আপনি আনকন্ডিশনাল লেটার ম্যানেজ করবেন একটা দেশের ইউনিভার্সিটি হতে, সেটা যে কোনো ইউনিভার্সিটি হলে কিন্তু হবে না, একদমই না। সেই ইউনিভার্সিটি হতে হবে ওয়ার্ল্ড র্যাঙ্কিং, এবং ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে তাও 1 থেকে 300-এর ভিতরে হতে হবে। আমি আবারও বলছি, আপনি যেই দেশের যে বিশ্ববিদ্যালয় দিয়ে পড়াশোনা করতে চান, সেটা অবশ্যই ওয়ার্ল্ড র্যাঙ্কিং ইউনিভার্সিটিতে এই 1 থেকে 300-এর ভিতরে থাকা লাগবে। আর এটা যে কোনো ওয়েবসাইট হলে হবে না, হতে হবে দ্য টাইমস হায়ার এডুকেশনস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং 2019 অ্যান্ড কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং 2019। আমি দুইটা ওয়েবসাইট আবারও বলছি, দ্য টাইমস হায়ার এডুকেশনস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং 2019 এবং কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং 2019। এই দুইটা ওয়েবসাইটে অবশ্যই আপনার বিশ্ববিদ্যালয়টা 1 থেকে 300-এর ভিতরে র্যাঙ্কিংয়ে থাকতে হবে। যদি না থাকে তাহলে কিন্তু আপনি এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন না, অবশ্যই না। তো যখন আপনি আবেদন করবেন আনকন্ডিশনাল লেটার, যে ইউনিভার্সিটিতে ম্যানেজ করবেন, সেটা অবশ্যই এই দুইটা ওয়েবসাইটের ইউনিভার্সিটি র্যাঙ্কিং অনুযায়ী এই ইউনিভার্সিটি র্যাঙ্কিং এরা করে থাকে এই দুইটা ওয়েবসাইট। সুতরাং এই দুইটা ওয়েবসাইটে যেন আপনার বিশ্ববিদ্যালয় অবশ্যই 1 থেকে 300-এর ভিতরে থাকে, না থাকলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশন গ্রান্টেড হবে না। তো যাই হোক, আর আবেদনের লাস্ট ডেট, মানে আবেদন বলতে ভর্তির লাস্ট ডেট অবশ্যই থাকতে হবে আনকন্ডিশনাল লেটারে উল্লেখ, আর সেটা হতে হবে 1 জুলাই 2019 থেকে 31 ডিসেম্বর 2019 পর্যন্ত। আর এই স্কলারশিপের জন্য আবেদন করা যাবে বিশ্ব প্রকল্প বৃত্তি প্রকল্প কমিটির কাছে 31 মার্চ 2019 পর্যন্ত আপনি বাংলাদেশে আবেদন করতে পারবেন এই বৃত্তির জন্য। 31 মার্চ 2019 পর্যন্ত অবশ্যই এর আগে আপনাকে আবেদন কমপ্লিট করতে হবে। বাংলাদেশ প্রধানমন্ত্রীর কার্যালয় বরাবর সেটার ডিটেলস আমি ভিডিও নিচে দিয়ে দিব, আপনারা অবশ্যই সেটা দেখে নেবেন। এটার জন্য কি করতে হবে? এই বৃত্তির জন্য কী কী পেপারস ম্যানেজ করতে হবে? প্রথমত আনকন্ডিশনাল লেটার ম্যানেজ করতে হবে, তারপরে আইএলটিএস স্কোর অবশ্যই থাকা লাগবে। আইএলটিএস স্কোর থাকতে হবে 6 আর 6টা এটা হতে হবে যে 6টা করলে আপনি স্কলারশিপ পাবেন না, 6টা থাকলে আপনি আবেদন করার যোগ্যতা রাখবেন, এবং টফেল আইবিটি স্কোর 80।
তো আইএলটিএস স্কোর 6 এবং টফেল আইবিটি স্কোর 80 অবশ্যই আপনার থাকতে হবে। যদি আপনার থাকে তাহলে অবশ্যই আপনি এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। কিন্তু আপনি এটার মানে এটা না যে আপনি বৃত্তিটা পেয়ে যাবেন, জাস্ট আবেদন করার যোগ্যতাটা আপনার হবে। অবশ্যই সার্টিফিকেট, মার্কশিট লাগবে এবং পাসপোর্ট অবশ্যই লাগবে, এবং 2 কপি পাসপোর্ট সাইজের ফটো লাগবে, এবং জাতীয় পরিচয়পত্র লাগবে, এবং প্রধানমন্ত্রী কার্যালয়ের একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইট হতে একটা ফর্ম ডাউনলোড করতে হবে। এই ফর্মটা হবে মাইক্রোসফট ওয়ার্ডে নিতে হবে, নেওয়ার পরে আপনি কম্পিউটারে এডিট করতে হবে, সমস্ত ফর্ম ফিল আপ করতে হবে। যদি আপনি এই ফর্মটা হাতে লেখেন তাহলে কিন্তু গ্রান্টেড হবে না। এই ফর্মটা পুরোটাই কম্পিউটার রাইট করতে হবে, লিখতে হবে। লেখার পরে আপনি এই সমস্ত পেপারস একসাথে মেইল করবেন। আর মেইলটা হচ্ছে যে মেইলটা করবেন, সেই মেইলটা অ্যাড্রেসটা আমি নিচে দিয়ে দিব, কারণ এখন মেইলটা বললে হয়তো বা মেইলটা ভুল হতে পারে, তো আমি মেইলটাও নিচে লিখে দেবো আমার ভিডিওর নিচে। আর কি প্রয়োজন হতে পারে এই স্কলারশিপে আবেদন করার জন্য, সেটা হচ্ছে আমি এখন বলবো যে যদি কেউ সরকারি চাকরি করে থাকেন তাহলে অবশ্যই এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। এবং এই স্কলারশিপে যদি আপনি সরকারি চাকরিজীবী হন তাহলে সেই সরকারি চাকরি অবশ্যই স্থায়ী হতে হবে, এবং স্থায়ী হওয়ার জন্য স্থায়ী হয়েছেন সেই গেজেট নোটিফিকেশন অবশ্যই দাখিল করতে হবে। এবং যদি আপনার সেই যে ডিপার্টমেন্টে আপনি জব করেন সেই ডিপার্টমেন্টের মাধ্যমে করতে চান তাহলে অবশ্যই হার্ড কপির ওখানে আপনার রিকমেন্ড হিসেবে সেই ডিপার্টমেন্টের প্রধানের সিগনেচার লাগবে, এবং সেই ডিপার্টমেন্টের প্রধানের রিকমেন্ড লাগবে, এই মর্মে ওখানে সত্যায়িত করতে হবে। আর যারা বেসরকারি জব করেন তাদের ক্ষেত্রে এই রুলসটা না মানলেও কোনো সমস্যা নেই। যারা একবার মাস্টার্স কমপ্লিট করেছেন তারা মাস্টার্স জন্য আবেদন করতে পারবেন না, তারা পিএইচডির জন্য আবেদন করতে পারবেন। যারা একবার পিএইচডি করেছেন তারা পিএইচডির জন্য আবেদন করতে পারবেন না, বা যারা একবার পিএইচডি কমপ্লিট করেছেন তারা কখনোই মাস্টার্সের জন্য আবেদন করতে পারবেন না। সুতরাং মাস্টার্সের জন্য আবেদন করতে হলে অবশ্যই অনার্স থাকা লাগবে, এবং পিএইচডির জন্য আবেদন করতে হলে অবশ্যই মাস্টার্স থাকা লাগবে। তো আরেকটা কথা বলতে চাই যে আপনি যদি কোনো দেশের সরকারি স্কলারশিপ, কোনো দেশের বিশ্ববিদ্যালয়ের স্কলারশিপ, বা আপনি বেসরকারি বা সরকারি যে কোনো পূর্ণাঙ্গ স্কলারশিপ নিয়ে যদি আপনি পড়াশোনা করেন অনার্স এবং মাস্টার্স, তাহলে পিএইচডির জন্য আবেদন করতে পারবেন না। বা যে কোনো সরকারি, বেসরকারি বা পূর্ণাঙ্গ আন্তর্জাতিক যে কোনো ক্ষেত্রে যে কোনো বিশ্ববিদ্যালয় হতে পূর্ণাঙ্গ বৃত্তি নিয়ে যদি আপনি পড়াশোনা করেন তাহলে অবশ্যই আপনি মাস্টার্সের জন্য আবেদন করতে পারবেন না। আমি আবারও বলতেছি, যদি আপনি কখনো যদি সরকারি, বেসরকারি বা আন্তর্জাতিক কোনো পূর্ণাঙ্গ বৃত্তি নিয়ে পড়াশোনা করেন তাহলে আপনি এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন না। যদি আংশিক বৃত্তি পেয়ে থাকেন টিউশন ফি, সেক্ষেত্রে প্রকল্প কমিটি অবশ্যই সেটা বিবেচনা করতে পারে যে আপনাকে বৃত্তি দেওয়া যায় কি না যায়। এবং আরেকটা কথা বলতে চাই, এটার জন্য বয়স কেমন লাগবে। বয়স অবশ্যই মাস্টার্সের জন্য 40-এর ভিতরে হতে হবে, এবং পিএইচডির জন্য বয়স অবশ্যই 45-এর ভিতরে হতে হবে। এবং এটার স্টাইপেন্ড কত দেওয়া হবে, এটার স্টাইপেন্ড মাস্টার্সের জন্য সর্বোচ্চ 50 লক্ষ এবং পিএইচডির জন্য সর্বোচ্চ 2 কোটি টাকা পর্যন্ত দেওয়া হবে। সেটা মাস্টার্স 2 বছর হোক আর পিএইচডি 3 বছর বা 4 বছর হোক, সর্বোচ্চ আপনাকে এই অ্যামাউন্ট দেওয়া হবে। আবার একটা কথা বলা হয়েছে যে যদি আপনার মাস্টার্স কোর্সের জন্য 50 লক্ষ টাকার বেশি লাগে, সেক্ষেত্রে কী করবেন, সেক্ষেত্রে আপনার অ্যামাউন্ট বাড়ানো হবে না। বিশ্ববিদ্যালয়ে যেগুলো খরচ আছে, যেরকম টিউশন ফি, মানে ইম্পর্টেন্ট যেগুলো খরচ, যেগুলো ছাড়া আপনি পড়াশোনা করতে পারবেন না, সেগুলো অবশ্যই তারা বিশ্ববিদ্যালয় ব্যাংকে প্রদান করবে, বাংলাদেশ গভর্নমেন্ট হতে প্রদান করার পরে আর বাকি যেসব টাকা থাকবে সেটা আপনার জীবনযাত্রার ব্যয় কিছুটা কমায় দিবে। যেমন ধরুন আপনি মুরগি খাওয়ার জন্য বা গরু মাংস খাওয়ার জন্য আপনাকে টাকা দিচ্ছে, কিন্তু হয়তো বা প্রতিদিন গরু মাংস খাওয়ার জন্য আপনাকে টাকা দিচ্ছে ধরুন, কিন্তু হয়তো বা সেখানে আপনাকে মুরগি খাওয়ার জন্য টাকা দিবে। এরকম কিছু কমায় দিয়ে তারপরে আপনার কোর্সটা কমপ্লিট করার জন্য তারা একটা নিয়ম বেঁধে দিবে, এই 50 লক্ষ টাকার ভিতরে আপনাকে কোর্সটা কমপ্লিট করতে হবে। আর আমার বিশ্বাস 50 লক্ষ টাকার ভিতরে যে কোনো দেশে কোর্স করা সম্ভব মাস্টার্স, এবং 2 কোটি টাকার ভিতরে অবশ্যই পিএইচডি করা সম্ভব। যদি সম্ভব না হয় সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ে ইম্পর্টেন্ট খরচগুলো বিশ্ববিদ্যালয়ের ব্যাংকে পাঠাবে, এবং বাকি জীবনযাত্রার ব্যয় একটু কমায় দিয়ে আপনাকে সেই বৃত্তিটা দেওয়া হবে। তো আরেকটা কথা যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে আপনাকে অবশ্যই কোর্স কমপ্লিট করার পর বা মাস্টার্স এবং পিএইচডি কোর্স কমপ্লিট করার পর অবশ্যই দেশে ফিরে আসা লাগবে, এবং দেশে ফিরে এসে 2 বছর কর্মজীবন অতিবাহিত করতে হবে। আপনি দেশে ফিরে আসার 2 বছর পর
দেশে ফিরে আসবেন এবং 2 বছর দেশে চাকরি করতে হবে। সেটা যে কোনো রকম চাকরি করার পর আপনি যে কোনো দেশে চলে যেতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু অবশ্যই আপনাকে 2 বছর দেশে আসা লাগবেই, এসে 2 বছর চাকরি করা লাগবে। যদি চাকরি না করেন সেটার জন্য সমস্যা আছে, সেটা আমি বলতেছি। আর একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে যখন আপনি এই স্কলারশিপের জন্য আবেদন করবেন, ধরুন আপনি স্কলারশিপের জন্য আবেদন করলেন এবং আপনার স্কলারশিপটা হয়ে গেল, কিন্তু আপনি কোনো কারণে ভর্তি হতে পারলেন না বা আপনি পড়াশোনা করবেন না এই মর্মে জানিয়ে দিলেন যে আপনি স্কলারশিপটা ক্যান্সেল করতে চান, সেটা হবে অনেক দুঃখজনক। পরবর্তীক্রমে আপনি কোনো এই প্রোগ্রামে বা এই স্কলারশিপে আবেদন করতে নাও পারেন, সেটা কমিটি বিবেচনা করবে, সেটা অনেক সমস্যা হবে। সুতরাং যারা যেতে চান শুধু তারা আবেদন করবেন, যাদের স্বপ্ন আছে তারাই যাবেন। কারণ অযথা আবেদন করে বা শেষ বৃত্তি পেয়ে গেলে সেই সময় রিজেক্টেড করলে, ক্যান্সেল করলে সেটা অনেক সমস্যার ব্যাপার। তো যাই হোক, যারা যাবেন শুধু তারাই আবেদন করবেন। আর যেটা আমি বলতে চেয়েছি, যদি আপনি 2 বছর দেশে কর্মজীবন অতিবাহিত না করতে চান, ধরুন আপনি মাস্টার্স কমপ্লিট করেন বা পিএইচডি কমপ্লিট করা শেষ আপনার, কিন্তু আপনার দেশে ফিরে আসার কথা, দেশে ফিরে এসে 2 বছর কর্মজীবন অতিবাহিত করার কথা, কর্মজীবন অতিবাহিত করার পর আপনি যে কোনো দেশে চলে যেতে পারেন, কিন্তু আপনি মাস্টার বা পিএইচডি করার পরে আপনি আর দেশে ফিরে আসলেন না, সেক্ষেত্রে কী হবে? সেক্ষেত্রে হবে যখন আপনি বৃত্তিটা পাবেন, বৃত্তিটা যখন আপনাকে দিয়ে হবে, বাংলাদেশ যখন ছাড়বেন আপনি, তার আগে আপনাকে অবশ্যই এই মর্মে একটা কথা লিখতে হবে এবং সিগনেচার করতে হবে যে আপনি দেশে ফিরে আসবেন। অবশ্যই আপনি দেশে ফিরে আসবেন এই মর্মে 2 জন সাক্ষী লাগবে। সাক্ষীগুলো কে হবে? যে সরকারি কর্মচারী 5ম গ্রেড বা তার ঊর্ধ্বে এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা মেয়র, কাউন্সিলর, যাই হোক না কেন, উপজেলার চেয়ারম্যান, এরকম 2 জন ব্যক্তিবর্গের তাদের সিগনেচার লাগবে এরকম যে নন জুডিশিয়াল স্ট্যাম্পে তারা বন্ড প্রদান করবে। ওকে, তাদের 2 জন নন জুডিশিয়াল স্ট্যাম্পে বন্ড প্রদান করবে এবং আপনি নন জুডিশিয়াল স্ট্যাম্পে বন্ড প্রদান করবেন এই মর্মে যে আপনি দেশে ফিরে আসবেন, এবং 2 জন সাক্ষীও বন্ড প্রদান করবে আপনার হয়ে। তো যাই হোক, যখন আপনি এই প্রসেসিংটা কমপ্লিট করবেন, তখন আপনার অ্যাপ্লিকেশনটা গ্র্যান্টেড হবে। যদি আপনার 2 জন সাক্ষী যে বন্ড প্রদান করলো এবং আপনি যে বন্ড প্রদান করলেন নন জুডিশিয়াল স্ট্যাম্পে যে আপনি ফিরে আসবেন দেশে, ফিরে আসার পর 2 বছর দেশে কর্মজীবন অতিবাহিত করবেন, কিন্তু কোনো কারণে আপনি ফিরে আসলেন না, হতেই পারে যে আপনি ফিরে আসবেন না, আপনার মন চেঞ্জ হয়েছে বা কোনো কারণে হতে পারে, ভাবতে পারেন যে আপনার কী হবে, কিছুই হবে না। তো সেক্ষেত্রে একটা বিষয় আছে যে প্রকল্প কমিটি কী করবে? প্রকল্প কমিটি পাবলিক ডিমান্ডস রিকভারি অ্যাক্ট 1913 আপনার মামলা করতে পারে। আমি আবারও বলছি, প্রকল্প কমিটি আপনার বিরুদ্ধে পাবলিক ডিমান্ডস রিকভারি অ্যাক্ট 1913 আপনাকে মামলা করতে পারে বা অন্য কোনো আইনে মামলা করতে পারে। মামলা করলে আপনার নামে মামলা হয়ে যাবে। আর মামলা হয়ে গেলে আপনার মাস্টার্সের জন্য যেই 50 লক্ষ টাকা খরচ হয়েছে, 50 লক্ষ টাকা আপনাকে ফেরত দেওয়া লাগবে, এবং পিএইচডির জন্য যেই 2 কোটি টাকা খরচ হয়েছে, 2 কোটি টাকা আপনাকে দেওয়া লাগবে। মানে আপনি যদি বন্ড প্রদান করেন, বন্ড প্রদান করার পরেও যদি দেশে ফিরে না আসেন, তাহলে অবশ্যই প্রকল্প কমিটি আপনার বিরুদ্ধে মামলা করতে পারবে পাবলিক ডিমান্ড রিকভারি অ্যাক্ট 1913 এই আওতায় আপনাকে মামলা করতে পারে। মামলা করলে আপনাকে অবশ্যই মাস্টার্স করার জন্য আপনার যেই পরিমাণ টাকা ব্যয় হয়েছে সেই পরিমাণ টাকা আপনাকে ফেরত দেওয়া লাগবে, এবং পিএইচডির জন্য আপনার পেছনে যেই পরিমাণ টাকা খরচ হয়েছে সেই পরিমাণ টাকা অবশ্যই আপনাকে ফেরত দেওয়া লাগবে। সুতরাং আমি বলবো, যারা যেতে চান তারা অবশ্যই আবেদন করবেন, এবং যারা দেশে ফিরে আসতে চান তারা আবেদন করবেন। 2 বছর বা আপনি অন্য দেশে চলে যেতে পারবেন, কোনো সমস্যা নেই, কিন্তু 2 বছর অবশ্যই দেশে কর্মজীবন আপনাকে অতিবাহিত করতে হবে। আর এটার জন্য আপনি অবশ্যই ফ্যামিলি নিয়ে যাবেন কি নিয়ে যাবেন না সেটা আপনার ব্যাপার। যদি নিয়ে যান সেটা পুরাটাই আপনার খরচ, কিন্তু আপনি গভর্নমেন্ট হতে কোনো টাকা পাবেন না, জাস্ট আপনার লেখাপড়া খরচ ছাড়া গভর্নমেন্ট আপনাকে কিছুই দিবে না। তো যাই হোক, বাংলাদেশ প্রধানমন্ত্রী ফেলোশিপ 2019 ছোটো একটা আলোচনা। আমি ভিডিও নিচে আমি সমস্ত ডিটেলস দিয়ে দিব কী করে আবেদন করবেন, এবং যেই অনলাইন হতে যে ফর্মটা ডাউনলোড করবেন মাইক্রোসফট ওয়ার্ডে, যে ফর্মটা, সেটা হচ্ছে যে আপনার ফিল আপ করার পরে সেটা অবশ্যই হার্ড কপি হবে। হার্ড কপি হওয়ার পরে আপনার যেই ডিপার্টমেন্টে জব করেন, সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে, সেই ডিপার্টমেন্টে অবশ্যই সত্যায়িত লাগবে, এবং আপনার সমস্ত ফাইলটা অবশ্যই, কিন্তু কখনো সমস্ত ফাইলটা যখন পূরণ করবেন তখন হাতে কলমে পূরণ করবেন না, সেটা কম্পিউটারে পূরণ করবেন, এবং পূরণ করার পর সমস্ত পেপারস একসাথে পিডিএফ ফাইল বানিয়ে তারপরে মেইল করবেন। মাস্টার্স এবং পিএইচডির ক্ষেত্রে আমি আবার বলছি কী কী পেপারস লাগবে। পেপারসটা লাগবে যে অ্যাপ্লিকেশন ফর্মটা এবং সার্টিফিকেট, মার্কশিট, ন্যাশনাল আইডি কার্ড। পাসপোর্ট না হলে আবেদন করা সম্ভব, কোনো সমস্যা নেই, কারণ পাসপোর্ট বানাতে খুব বেশি দিন সময় লাগে না। হতে পারে এই সমস্ত পেপারস যখন আপনি
সাবমিট করবেন। হতে পারে আপনার যদি থাকে তাহলে অবশ্যই সাবমিট করবেন, পেপার, সার্টিফিকেট, মার্কশিট, বার্থ সার্টিফিকেট, ন্যাশনাল আইডি কার্ড, পুলিশ ক্লিয়ারেন্স, রিসার্চ, যাই প্রকাশন মানে যাই কিছু থাকুক না কেন, আপনার সমস্ত পেপারস একটা ফাইল বানিয়ে অবশ্যই আপনি ইমেল করা লাগবে আপনাকে। ইমেলটা আমি অবশ্যই বলে দিব। তো যাই হোক, আমি একটা কথা বলতে চাই যে আমি জানি না কতটুকু এই বিষয়ে বলতে পেরেছি। তো আসলে একটা বিষয় নিয়ে কথা বলতে গেলে, ভিডিও বানাতে গেলে একটু সমস্ত কথা গুছিয়ে বলা আসলে পসিবল না। তারপর আমি চেষ্টা করি সমস্ত ইনফরমেশন দেওয়ার জন্য। তারপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে জানাবেন। আর যদি প্রশ্ন না থাকে বা প্রশ্ন যদি আমাকে না করতে চান, তাহলে আপনারা বাংলাদেশ এডুকেশন মিনিস্ট্রি ওয়েবসাইটে যাবেন। সেই ওয়েবসাইটে এই লিঙ্কটা দেওয়া আছে এবং এই পিডিএফ ফাইলটা দেওয়া আছে, আপনারা ওখান থেকে দেখে নেবেন। অবশ্যই ভালো করে পড়বেন, তারপরে পরবর্তী কার্যক্রমে এগিয়ে যাবেন। লাস্ট ডেট 31শে মার্চ 2019, এই পর্যন্ত আবেদন করা যাবে। বাংলাদেশ প্রধানমন্ত্রীর কার্যালয়ে মেইল করা যাবে। তো যাই হোক, সবার জন্য দোয়া রইল, অনেক অনেক ভালোবাসা রইল। আর এই প্রোগ্রামে যারা আবেদন করবেন তার জন্য অনেক শুভকামনা, কারণ গর্ব করার মতন একটা স্কলারশিপ বাংলাদেশ গভর্নমেন্ট হতে দেওয়া হবে। তো আমি মনে করি যেটা গ্রেট অপরচুনিটি হবে আপনাদের জন্য। অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক দোয়া এবং অনেক অনেক শুভকামনা সবার জন্য। আল্লাহ হাফেজ।